নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী ফারিজাত আবার আপনাদের সামনে একটা নতুন ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করতে চলে এলাম। জ্যোতিষশাস্ত্রীয় আজকের বিষয় থাম্বেল দেখে বুঝেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব ভিডিওটা। অ্যাকচুয়ালি দেখুন, আগেকার দিনের আপনারা হয়তো জানেন যে মেয়েদেরকেই শুধু বাজা বলা হতো, মানে সন্তান যাদের না হয় মেয়েদেরকেই দোষারোপ করা হতো। কিন্তু আধুনিক বিজ্ঞান ওই সময় ছিল না, তারা জানতো না। তাই পুরুষরাও যে সন্তানহীন থাকতে পারে এবং সেই একটা কোট আনকোট যে কথাটা বলা হয় বাজা, হ্যাঁ, তো কথাটার মধ্যে একটা অসম্মানের ভাব লুকিয়ে আছে, এইভাবেই ব্যাপারটা সমাজ তখন ব্যাপারটা গণ্য করত। তাই পুরুষরাও গ্রহ নক্ষত্রের কী কী অবস্থানের ফলে একজন পুরুষও শুক্রাণু তার উৎপাদন কমে গিয়ে তারা সন্তানহীন হয়ে থাকতে পারে। তার মানে যে এই আমি যে আলোচনা করব যে ভিডিও কোথায় কোথায় জন্মছকে কোন কোন দোষ ত্রুটি থাকলে একজন পুরুষ গ্লাস গ্লাস মুসুম্বির রস ফলের পর ফল খেলেও তার শুক্রাণু তৈরি নাও হতে পারে। এবং ওই দেখবেন ফুটপাতে মুড়ি তেলে ভাজা খেয়েও তার কত শুক্রাণুর সাংঘাতিক, 40 মিনিট 4 কোটি শুক্রাণু একটা বীর্যস্খলনে বেরোচ্ছে। তাই এটা হচ্ছে সেই বিজ্ঞান, গুড়ো বিজ্ঞান ধরতে পারছে না এখনো মানুষ। সেই জ্যোতিষশাস্ত্রের যে 5000 বছরের পুরনো বলে যাওয়া বিজ্ঞানকে আধুনিক বিজ্ঞানের কাটাছাড়া দিয়ে বিচার করতে পারছে না বলেই তাই জন্যই আজকে এটা রহস্য, এটা মনে হয় কোনো একটা ব্যাপার। কিন্তু কেন এটা হচ্ছে, কি তার বৈজ্ঞানিক ব্যাখ্যা, এই নিয়ে আরও গবেষণা প্রয়োজন। তো যাই হোক, আমি যেটা মূলত আজ আলোচনা করব যে পুরুষরাও শুধু মেয়েরা নয়, পুরুষরাও বাজা হতে পারে। বাজা মিন্স সন্তানহীন হয়ে থাকতে পারে, শুক্রাণু তাদের কম উৎপাদন হয় জন্মকালীন গ্রহ নক্ষত্রের দোষ ত্রুটির ফলে। তাহলে কোথায় কোথায় কিভাবে বসে থাকলে তাদের এই কাণ্ডগুলো ঘটতে পারে, এই দুর্ভাগ্য। তার মানে এইটার যদি সে প্রপার তারা জেনে যেত ওই সময় অল্প বয়সে এবং সচেতন থাকতো, তাহলে সে প্রপার ওই সময় ট্রিটমেন্ট করতো, ডাক্তারি চিকিৎসা হতো, তাহলে কিন্তু ব্যাপারটা রিকভারি দেওয়া যেত। কিন্তু যদি সে কন্টিনিউ 45 বছর 40 বছর হয়ে গেল, তখনও সে চিকিৎসা হলো না সেই পুরুষটির, তার গ্রহ নক্ষত্রের এই অভিশাপের ফলে, তাহলে তার এই সমস্যাটা থেকেই গেল। তো ব্যাপারটা হয়ে গেছে, এটাকে বলা হয়, একটা মেডিকেল টার্ম আছে, অলিগোস্পার্মিয়া ও অ্যাজোস্পার্মিয়া। পুরুষদের কেন শুক্রাণু কম থাকতে পারে। দেখুন, আমি আগে একটা বলে নিই যে একটা পুরুষ তার মিলনের সময় নারীর সাথে যে পরিমাণ বীর্যস্খলন করে, সেটা হচ্ছে 1.5 মিলিলিটার থেকে 5 মিলিলিটার, জাস্ট 1 চামচ বা হাফ চামচ থেকে 1 চামচ। এইটুকুর মধ্যে স্বাভাবিক সুস্থ শুক্রাণু একটা সন্তান জন্ম দেওয়ার জন্য থাকতে হয় 4 কোটি শুক্রাণু থাকতে হয়, 3,90,00,000 থেকে 4 কোটি শুক্রাণু, তার সুস্থ শুক্রাণু থাকতে হবে। তার ডেথ নট মৃত শুক্রাণু নয়, একদম লাইভ জীবন্ত শুক্রাণু থাকতে হবে। এর মিনিমাম হচ্ছে 1.5 কোটি। 1.5 কোটি থাকলে তাও চিকিৎসা বিজ্ঞান সেটাকে টেনে নিয়ে যায়, টেস্টোস্টেরন ইনজেকশন বলুন বা বিভিন্ন রকমের ইনজেকশন করিয়ে তার একটা ট্রিটমেন্ট করিয়ে সেটাকে 4 কোটির কাছে নিয়ে যায়। এই 4 কোটির মধ্যে কিন্তু মাত্র একটা শুক্রাণু ওই মেয়েদের নারীর ডিম্বাণুর মধ্যে ডিম্বাণুটাকে ফার্টিলাইজ করবে, মাত্র একটা। 3.5 থেকে 4 কোটি শুক্রাণু থাকতে হবে, তবে গিয়ে একটার সাথে মিলন হবে। তাহলে এই যে কম্বিনেশন অফ সায়েন্টিফিক, এই 3.5 থেকে 4 কোটি কেন শুক্রাণু তৈরি হচ্ছে না? অনেকের যদি 1 কোটি শুক্রাণু থাকে, হবে না, 1.5 কোটি থাকতেই হবে, তারপরে ট্রিটমেন্ট। 1.5 কোটি শুক্রাণু থাকতেই হবে। তাহলে এইবার কেন তার জ্যোতিষশাস্ত্রীয় বৈদিক জ্যোতিষ এটা বলে গেছে আজ থেকে অনেক 5000 বছর আগে, অদ্ভুত তাদের এই গবেষণা, এবং সেই অনুযায়ী মিলছে। এই যে ব্যাপারটা, এই সচেতন বোধ, জ্যোতিষশাস্ত্রের এই যে ব্যাপারগুলো আগেকার দিনে এরা জানতো না, তাই মেয়েদেরকেই দোষ দেওয়া হতো। মেয়েরাও, আমি পরের ভিডিওতে আনছি, মেয়েরা কোন কোন কারণে বাজা বা সন্তানহীন হয়ে থাকে, তাদের ভ্রূণ ফার্টিলাইজ তৈরি হয় না, পুরুষদের সাথে শুক্রাণু মিলন হয় না, হয়তো পুরুষ সুস্থ, মেয়েটা, সেটারও কম্বিনেশন আছে, সেটা আমি পরের ভিডিওতে আনবো। আজকে পুরুষদেরটা বলছি। দেখুন, এই যে গ্রহদের অবস্থানে 3টে গ্রহ আছে যারা শুক্রাণুকে নিয়ে ডিস্টার্ব করে, শুক্রাণুর জন্য দায়ী
এবং তারাই কিন্তু শুক্রাণু তৈরি করাতে ওস্তাদ। একটা হচ্ছে রবি গ্রহ, একটা শুক্র, একটা মঙ্গল। এই রবি শুক্র মঙ্গল এই যে কম্বিনেশন, এই রবি শুক্র মঙ্গল এরা কিন্তু, শুক্র হচ্ছে আপনার বীর্য, পুরুষদের বীর্য, রবি হচ্ছে আপনার প্রাণ শক্তি, জীবনী শক্তি, আর মঙ্গল হচ্ছে আপনার স্ট্যামিনা, এনার্জি। ইন্টারকোর্স টাইমে আপনার এনার্জি লেভেল, আপনার সেই এনার্জি লেভেল দেবে মঙ্গল। রবি আপনার প্রাণ শক্তি, জীবনী শক্তি, আর শুক্র হচ্ছে বীর্যের ঘনত্ব। তাহলে এইবার ঘরগুলো কি? ঘর হচ্ছে, মাথায় রাখুন, পঞ্চম, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ, 5th, 6th, 8th, 12th হাউস। এই চারটে ঘরের দুর্দশার ফলে, মানে এই চারটে ঘরে এমন কিছু গ্রহ কম্বিনেশন যদি বসে থাকে, তাদের কিন্তু গ্লাস মৌসুম্বির রস, ফলের পর ফল, বিভিন্ন রকম জিনিস খেয়েও তাদের শুক্রাণু তৈরি নাও হতে পারে স্বাভাবিকভাবে। মডার্ন চিকিৎসাকে টেস্টোস্টেরন ইনজেকশন বা আরও কিছু দিয়ে, সেগুলো আধুনিক যারা সেক্সোলজিস্ট আছে তাদের কাছে গিয়ে এটা ট্রিটমেন্ট করাতে হবে। তাহলে এইবার কেন হয় না? চারটে গ্রহকে মনে রাখুন, ওই যে প্রথমে বললাম তিনটে গ্রহ, এরা হচ্ছে নপুংসক গ্রহ, যেটাকে ইম্পর্টেন্স প্ল্যানেট বলা হয় জ্যোতিষশাস্ত্রে। সেটা হচ্ছে, একটা হচ্ছে বুধ গ্রহ, একটা শনি গ্রহ, একটা রাহু এবং কেতু। এই চারটে গ্রহ এরা কিন্তু শুক্রাণু কম উৎপাদন তৈরি করিয়ে দিতে পারে যদি এই 5, 7, 8, 12তে কম্বিনেশনে কানেক্টিং হয়ে থাকে। কি বুঝলেন? 5, 7, 8, 12। 5 হচ্ছে প্রেমের পঞ্চম স্থান, আগে বলেছি প্রেমের স্থান, ভালোবাসার স্থান। সপ্তম হচ্ছে আপনার সেক্সুয়াল অর্গান, পুরুষদের সেক্সুয়াল অর্গান, পেনিস। পুরুষদের সেক্সুয়াল সপ্তম স্থান, মানে সপ্তম স্থান আপনার যৌন অঙ্গে কোনো প্রবলেম ডিফেক্ট থাকতে পারে, বা যৌন অঙ্গে কোনো সমস্যা থাকতে পারে, বা টেস্টিসে, পুরুষ টেস্টিস, অন্ডকোষ, সেখানে শুক্রাণু উৎপাদন হয়, ওইখানে কোনো প্রবলেম আছে কি না। তাহলে এই শনি, বুধ, এরা হচ্ছে নপুংসক গ্রহ, রাহু, কেতু, এরা যদি 5, 7, 8, 12-এ কানেক্টিং হয়ে থাকে, তাহলে সমস্যা আছে। ট্রিটমেন্ট করে নেওয়া ভালো, আধুনিক বিজ্ঞান দিয়ে সে ট্রিটমেন্ট করে নেওয়া ভালো। কারণ অল্প বয়সে যদি আপনি এটা ধরা পড়ে, কাউ 20, 21, 22, 23-এ ধরা পড়লো, আপনি 45 অবধি বিন্দাস শরীরচর্চা করবেন, খাবেন, কিন্তু এরপর 40-র পর ধরা পড়লে, তাহলে আপনি যে টেস্টোস্টেরন ইনজেকশন বা আরও কিছু এক্সট্রা আধুনিক চিকিৎসা দিয়ে করাবেন, তখন আপনার সাইড এফেক্ট হতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে, কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, যেটা অল্প বয়সে হবে না। বোঝার চেষ্টা করুন। এটা আমি জ্যোতিষশাস্ত্র শুধু বলছি না, শুধু বিজ্ঞান দিয়েও জ্যোতিষশাস্ত্রকে আলোয় ফেলছি। হ্যাঁ, এটা শুধু ওই ভোজবাজির জ্যোতিষশাস্ত্রের চ্যানেল নয় কিন্তু এটা। হ্যাঁ, তো যাই হোক, আমি মানে আপনার ওই আপনি আপ টু দ্য 30-এর মধ্যে যদি তার এটা ডায়াগনাইজ হয়ে যায় যে তার শুক্রাণুটা, মানে কোনো অ্যাস্ট্রোলজার যদি বলে দেয় তার কিন্তু শুক্রাণু কম তৈরি হতে পারে, তাহলে অবশ্যই আধুনিক চিকিৎসার কাছে, মানে সেক্সোলজিস্টের কাছে ছুটে গিয়ে তার ট্রিটমেন্ট করানো উচিত, যদি সে সন্তানের পিতা হতে চায়, যদি সে। কারণ এরপরেই কিন্তু আপনি যখন এই ওষুধ তো খাবেন, তখন কিন্তু আপনার প্রেশার বাড়তে পারে। টেস্টোস্টেরন যদি অতিরিক্ত ইনজেকশন দেওয়া হয়, তার প্রেশার বেড়ে আসতে পারে। প্রেশার বাড়লেই কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে প্রেশার, রক্তের চাপ যেই শরীরে বেড়ে যাবে, কিডনি ক্ষতিগ্রস্ত হবে। তো এইগুলো মাথায় রাখার জন্য অল্প বয়সে যেটা হবে না, এটাই খেলা বিজ্ঞানের। যাই হোক, তাহলে আমি বললাম এই শনি, বুধ, রাহু, কেতু, এরা কিন্তু তাহলে পঞ্চম হচ্ছে আপনার প্রেমের ঘর, সপ্তম হচ্ছে আপনার সেক্সুয়াল অর্গান, অষ্টম হচ্ছে আপনার যে মানে শক্তি, মানে যৌন শক্তিটা কতটা আছে, যৌন শক্তি। ওই জন্য দেখবেন মানে এই শক্তি, মানে আপনি যখন একটা মহিলার সাথে মিলন করছেন, তখন আপনার এনার্জি লেভেলের শক্তি, যেটার সাথে মঙ্গল কানেক্টেড, আপনার শক্তি অষ্টমে কতটা। এবং 12th হাউস হচ্ছে আপনার বেড প্লেজার, আপনি আলটিমেট শয্যা সুখ কতটা পাবেন, সেটা 12 নম্বর ঘরই বলে দেবে। ঠিক আছে? তাহলে 12 নম্বর ঘরে যদি আপনার আবার শনি, বুধ বসে গেল, মনে করুন শনি বসলো বা বুধ বসলো, নপুংসক গ্রহ 12 নম্বর ঘরে বসে গেল, সমস্যা। পঞ্চমে আপনার রাহু বসে গেল, সমস্যা, বাচ্চা সন্তান হতে। কেতু বসে গেল, সমস্যা। মঙ্গল বসে গেল, শনি বসে গেল, সমস্যা। তাহলে আপনাদের মাথায় রাখতে হবে 5, 7, 8, 12-এ কখনোই যেন শনি, বুধ, রাহু, কেতু কানেক্টিং হয়ে না থাকে।
বা মনে করুন আপনার পঞ্চম ফিফথ লর্ড, আপনার ফিফথ লর্ড হয়তো মঙ্গল, কিন্তু তাকে শনি বা রাহু দেখছে, প্রবলেম। আপনার শনি বুধ একসাথে 12 নম্বর ঘরে, আপনার হয়তো প্রচুর সেক্স, মানে আপনার শরীরের মধ্যে সেই উন্মাদনা আছে, বাট আপনি 12 নম্বরে শনি বুধ বসে আপনার কিন্তু আপনি মানে মন থেকে ভাবছেন, কিন্তু ওই মুহূর্তে আপনি ফল্ট করলেন। 12 নম্বর ঘরে আপনার এই অশুভ গ্রহ বসে আছে। তাই এইগুলো কেন করাচ্ছে? এইগুলো বসা মানেই কিন্তু পুরুষ শুক্রাণুর পরিমাণ 1.5 কোটির নিচে নামিয়ে দেবে। যেই আপনি 1.5 কোটির পার মিলিলিটারে যদি 1.5 কোটি না থাকে পার মিলিলিটার শুক্রাণুতে, তাহলেই কিন্তু আপনার ভেতরে সেই ইচ্ছা শক্তি বা আপনার যৌনাঙ্গ সপ্তম, এই সপ্তমেও যদি আপনার, ওই জন্য বলেন না দেখি সপ্তম স্থানে যদি শনি অনেক সময় ভালো দেয়, কিন্তু শনি তারা কিন্তু অল্প বয়সে তাহলে এদের বিবাহ দিয়ে দিতে হবে। এখন এই মাগ্নিগন্ডার বাজারে কাউকে অল্প বয়সে বিবাহ দেওয়াটাও একটা রিস্কি ব্যাপার। তাহলে যাদের জন্মকালীন এখন কোনো প্রত্যেকেই এত সম্বন্ধে সচেতন নেই, আমরা বাবা মারা বা যারা আমরা যখন বড় হয়েছি আমাদের বাবা মারা কি জানতো নাকি সব কিছু কিসের ব্যাপার, ভগবানের বলতো ভগবান যা দেবেন তাই এইসব বলেই চালিয়ে দিত। মানে ভগবানের ওপর সব দোষ, ভগবানের ওপরই সব গুণ, যা করছেন ভগবান করছেন। বাহ, আরে ভগবান দিয়েছে, জ্ঞানটাও তো দিয়েছে, সেই জ্ঞানটা ভাঙিয়ে কিছু খাও, জানো, লড়াই করো পৃথিবীতে। তো যাই হোক, মাথায় রাখুন যে যদি কখনো আপনার এটা মাথায় রাখুন যে 5, 7, 8, 12 যদি শনি বুধ রাহু কেতু কানেক্টিং হয়ে থেকে যায়, বা হয়তো এমনও নয় যে ও আপনার 7 নম্বর ঘরকে, 7 নম্বর হচ্ছে আপনার সেক্সুয়াল অর্গান, তাকে শনি দেখছে, বুধ দেখছে, কেতু দেখছে, রাহু দেখছে, সমস্যা ক্রিয়েট করতে পারে। তাহলে জানা যাচ্ছে যে মনে করি এবার একটা কম্বিনেশন বলছি, অষ্টম বা সপ্তমে মনে করুন কেতু বসে আছে, সপ্তম বা অষ্টমে কেতু বসে আছে, সেখানে বৃহস্পতির কোনো দৃষ্টি নেই, এবং সেই কোন ঘরে বসে আছে? মিথুনের ঘরে। মিথুন কার? বুধের ঘর। তাহলে মিথুন রাশি, কন্যা রাশি, মকর রাশি, আপনার কুম্ভ রাশি, যারা শনির রাশি, মানে যারা শনি যাদের রুলিং প্ল্যানেট, শাসক গ্রহ, এই সব রাশিতে বসে থাকলে, যদি মিথুনে যদি আপনার কেতু বসে থাকে অষ্টম ও সপ্তম হয়ে, তাহলে প্রযোজন সংস্থা বিশাল সমস্যা প্রযোজনের সেই পুরুষের। তুলা রাশির ঘরে হয়তো দেখুন, চন্দ্র হচ্ছে হরমোনাল ব্যালেন্স, এই চন্দ্র না জল, হরমোনাল ব্যালেন্স, এই চন্দ্রকেও যদি শনি চন্দ্র এক জায়গায় বসে থাকে, শনি চন্দ্র বীজ যোগ হয়, তাহলেও কিন্তু সন্তানের প্রবলেম আসতে পারে। তুলা রাশির ঘর শুক্রের ঘর, সেখানে মনে করুন শনি ওখানে উচ্চস্থ, সেখানে মনে করুন কেতু বসে আছে, শনি বসে আছে, বা চন্দ্র বসে আছে, 4টে গ্রহ বসে আছে, তাহলেও কিন্তু প্রবলেম। তাহলে রবি আবার কোথায় প্রবলেম? শুক্র যদি, কম্বিনেশনগুলো বলছি, শুক্র যখন দেখবেন রবি আর শুক্র কাছাকাছি থাকে, আপনি দেখবেন যখন জন্মছকে নয় রবি শুক্র এক জায়গায়, নয় আগের ঘরে নয় পরের ঘরে, মানে ওদের 28 দিন ও 30 দিনের ব্যাপার আছে, তো ঘটছে একই আবর্তের মধ্যে। তাহলে রবি আর শুক্র এক জায়গায় থাকে বেশিরভাগ। তাহলে রবি শুক্র মনে করুন এমন জায়গায় আছে, সেখানে শুক্র দগ্ধ হয়ে গেছে, মানে কম্বাস্ট হয়ে গেছে, মানে রবির আলো, মানে ডিগ্রিগতভাবে খুব কাছাকাছি, তাহলেও কিন্তু শুক্রাণু কম হতে পারে। তাহলে ডিগ্রিগতভাবে দূরত্বে থাকলে তাহলে তার শুক্রাণুর কোনো প্রবলেম নেই। এখন যদি মনে করুন সাপোজ শুক্র নিজের ঘর, তুলা রাশিতে শুক্র নিজের ঘর, ওখানে রবি বসে আছে, কিন্তু ডিগ্রিগত যদি দগ্ধ না হয় তাহলে প্রবলেম নেই, কিন্তু যদি দগ্ধ হয়ে যায়, কম্বাস্ট হয়ে যায়, ডিগ্রিগতভাবে খুব কাছাকাছি তুলা রাশিতে, শুক্র যতই ওখানে নিজের ঘর স্ট্রং থাকুক, তাহলেও কিন্তু তার শুক্রাণুর প্রবলেম আছে। এবং সেখানে যদি আবার রাহু দৃষ্টি দেয়, শনি দৃষ্টি দেয়, বুঝেছেন, বুধ দৃষ্টি দেয়, এরা। এবার সিংহ রাশির ঘর রবির ঘর, সেখানে শুক্র আবার পাওয়ার, নিজের ঘর রবি ওখানে আরও পাওয়ারফুল, সেখানেও যদি শুক্র এসে ডিগ্রিগতভাবে কাছাকাছি হয়ে যায়, তাহলেও কিন্তু প্রবলেম আছে। মানে কাছাকাছি, যেখানে দেখবে দগ্ধ চিহ্ন, কম্বাস্ট যেটাকে বলে, কম্বাস্ট বলে, দেখবেন একটা দাঁড়িয়ে এরম চিহ্ন আছে, কম্বাস্ট, তো সেখানেও কিন্তু প্রবলেম তৈরি হয়। তাই ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট বলবো মহিলারা কোন কোন ছকে, বাজা ব্যাপারটা হচ্ছে আগেকার দিনে বলা হতো না, হয় ফালতু কথা, মানে একটা অসম্মান করে বলা হতো, তার তো ওই শব্দ ছিল না, ভাষা ছিল না, ওটাকে ভাবতো বাজা মানে তাহলে মানে মেয়েটার সন্তান হয় না, কিন্তু আদৌ না। কোন মহিলাদের কোন কোন জন্মছকে কী কী অবস্থান থাকলে তারাও সন্তানহীন হয়ে থাকতে পারে, তাদের কখন ট্রিটমেন্ট প্রয়োজন, সেটা নিয়েও পরের ভিডিওতে আলোচনা। নমস্কার, সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।